শারদা পাঠশালার তরফ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন। আমার এই ভিডিওয় আমি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বিচিত্র প্রবন্ধের অন্তর্গত মেঘদূত প্রবন্ধখানি আলোচনা করব। আলোচনা বলতে প্রবন্ধের অর্থ একটু প্রকাশ করব এবং তার পাশাপাশি তোমরা এইখান থেকে কোনো প্রশ্ন পড়লে কিভাবে লিখবে বা কী কী রাখবে সেই কথাগুলোই আমি বলে যাব। অর্থাৎ আমার বলে যাওয়া এখনকার কথাগুলো যদি তোমরা কোনো নোটসের মধ্যে লেখো তাহলে পরে কিন্তু তোমাদের উত্তরটা যথাযথ হবে, সেই যে প্রশ্নই হোক না কেন। কারণ ওখান থেকে যে প্রশ্ন আসবার সম্ভাবনা সেই প্রশ্নগুলোকে চিন্তাভাবনা করেই আমি এই আলোচনাটা করছি। সুতরাং তোমাদের কোনো ভাববার দরকার নেই যে প্রশ্নটা এরকম এসেছে তাহলে কি উত্তরটা এরকম লিখবো বা ইত্যাদি। তো যাই এখন প্রবন্ধের ভিতরের বিষয়বস্তুর মধ্যে যাই। তোমরা প্রত্যেকেই প্রায় জানো যে মহাকবি কালিদাস রচনা করেছিলেন মেঘদূত কাব্য। সেই মেঘদূত কাব্যের বিষয়বস্তু অনুযায়ী যক্ষ তার কর্মের স্থানে যথাযথ দায়িত্ব পালন করতে পারেনি বলে তাকে তার প্রভুর কাছ থেকে নির্বাসিত হতে হয়েছিল। সে গিয়েছিল রামগিরি পর্বতে, অর্থাৎ রামগিরি পর্বতে তাকে নির্বাসন পাঠানো হয়েছিল। যদিও বা যক্ষ ছিল সদ্য বিবাহিত একজন পুরুষ, তাই তার স্ত্রীর জন্য তার বিরহ হওয়াই স্বাভাবিক। তবুও সেই দূরে নির্বাসিত হয়ে সে সেইখানে বছরের অন্যান্য সময়গুলো যদিও বা সাধারণভাবে কাটিয়েছে, কিন্তু যখন বর্ষার আগমন হয়েছে তখন বর্ষার সেই প্রাকৃতিক সৌন্দর্য দেখে, এবং আমরা যদি বলি দার্শনিক দিক থেকে যে বর্ষাকাল বা যে কোনো ঋতুই প্রত্যেক মানুষের মনের মধ্যে একটা আলাদা আলাদা আবহ নিয়ে আসে, তো সেই বর্ষাকালের আবহ তার মন প্রাণকে প্রচণ্ড পরিমাণে উৎপীড়িত করেছে, কষ্ট দিয়েছে। ফলস্বরূপ সে সেইখান থেকে ওই বর্ষার মেঘেদের দিকে তাকিয়ে তার স্ত্রী সেই দূরের নগরী মধ্যে, যেখানে দুপুরের রৌদ্রে বা অন্যান্য স্ত্রীলোকদের সঙ্গে মাথার কেশরাশিকে উন্মুক্ত করে দিয়ে রৌদ্রে সেগুলোকে শুষ্ক করার চেষ্টা করে, সেই রকম একটা পরিস্থিতিতে, সেরকম একটা স্থানে যেন এই উড়ন্ত মেঘের মাধ্যম দিয়ে সে একটা বার্তা পাঠাতে চাইছে। আমি ওই মহাকবি কালিদাসের কাব্যের বিষয়বস্তু বা সেখানকার তাৎপর্য কি অত বিষয়ে যাব না, আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা এবার চলে আসব রবীন্দ্রনাথ ঠাকুর রচিত যে মেঘদূত প্রবন্ধ, সেখানে। সেই অনুযায়ী আমরা বলতে পারি রবীন্দ্রনাথও কিন্তু এই প্রবন্ধখানি রচনা করবার সময় কালিদাসের সেই মেঘদূত কাব্যকেই কেন্দ্র করে বা সেই কাব্যে যে আলোচনা হয়েছে সেই আলোচনাকেই তিনি এখানে সমালোচনার আকারে নিয়ে এসেছেন, বা তার সম্পর্কে কিছু তিনি এখানে বলতে চেয়েছেন। তিনি যেটা বলতে চান, সেই দিনকার যে সৌন্দর্য, সেই দিনকার যে সুন্দর সুন্দর নামের উপকরণ, আজকে তো আর সেইগুলো নেই। আমরা কেন সেখান থেকে এতটা দূরে বিচ্ছিন্ন হয়ে গেলাম? তো তোমরা উত্তরটা লিখবে। এবার এতক্ষণ আমি একটা প্রাথমিকভাবে বিবৃতি দিলাম, তোমাদেরকে বোঝালাম ব্যাপারটা কী, প্রেক্ষাপটটা কী। এবার বলি উত্তরটা তোমরা কীরকমভাবে লিখতে পারো বা কী লিখবে সেটা আমি বলি, শুনে রাখো। যদি বার কয়েক শোনো, আশা করি তোমরা গিয়ে উত্তর লিখতে পারবে পরীক্ষায়। প্রবন্ধ তোমাদের কাছে জানি অনেকেই আমায় কমেন্টস করে, স্যার এই প্রবন্ধটা আলোচনা করে দিন, কারণ প্রবন্ধ তোমাদের কাছে একটু শক্ত বিষয় বলে মনে হয়। তোমরা ছোট গল্প পড়ো এবং ছোট গল্পের বিষয়বস্তু লিখে দিয়ে চলে আসো, অনেক সময় নিজেও লেখো, অনেক সময় বা কোনো উত্তর লেখো, তাতে করে তোমাদের অসুবিধা হয় না। কিন্তু প্রবন্ধের অসুবিধা হয় আমি জানি। প্রবন্ধ যতটা পারি আমি আমার চ্যানেলের মধ্যে চেষ্টা করি আলোচনা করে দেবার। আমার যে অন্য একটি চ্যানেল যেখানে বাংলা পাঠশালা, সেখানেও কয়েকটি প্রবন্ধ আলোচনা করা রয়েছে, তোমরা গিয়ে দেখতে পারো। তাছাড়া এই চ্যানেলের মধ্যেও আমি প্রবন্ধ আলোচনা করবার জন্য চেষ্টা করছি, তোমরা এখন একটু মন দিয়ে শোনো। তো রবীন্দ্রনাথ রচিত প্রাচীন সাহিত্যের অন্তর্গত, তোমরা উত্তরের মধ্যে বলবে, রবীন্দ্রনাথ রচিত প্রাচীন সাহিত্যের অন্তর্গত অন্যতম প্রবন্ধ হলো মেঘদূত। আমরা জানি মেঘদূত কাব্য রচনা করতে গিয়ে প্রখ্যাতির শীর্ষাসন দখল করেছিলেন মহাকবি কালিদাস। তাঁর সেই কাব্যে কুবেরের কোপে, অর্থাৎ কুবেরের অভিশাপে বা কুবেরের প্রচেষ্টায়, তার শাসনে যক্ষকে অন্যায়ের শাসন করার জন্য, অন্যায়ের শাস্তি দেওয়ার জন্য তাকে নির্বাসনে পাঠানো হয়েছিল। নির্বাসনে গিয়ে ছিল রামগিরি পর্বতের আশ্রয়। আমরা জানি যে রামগিরি নয় শুধু যে কোনো পর্বত বেষ্টিত পরিস্থিতিতে প্রাকৃতিক সৌন্দর্যের একটা শোভা অনন্য তুল্য হয়ে থাকে,
তো সেই শোভার কথা এখানে কিন্তু মহাকবি কালিদাস প্রকৃতির কবির মতো একদম সুশৃঙ্খলভাবে ব্যক্ত করেছেন। সেই ক্ষেত্রে রবীন্দ্রনাথ সেই ব্যক্ত করা বিষয়বস্তুকে লক্ষ্য করেছেন এবং সেটাকে তিনি বলছেন যে কবি কালিদাস একাধারে যক্ষের একাকিত্ব বিরহ ব্যতিরেকে প্রকৃতির শোভায় প্রশংসা ফুটে উঠেছে ছত্রে ছত্রে। তো সেইখানে বিশেষ বর্ষার পটপর্বে পর্বতের যে কত মোহময় শোভা প্রবাহমান তার বিরহ স্পষ্ট রয়েছে এইখানে। বর্ষার মেঘের সাথে পার্বত্য প্রদেশের কালো হাতির তুলনা অতীব বাস্তবানুগ, মানে সুন্দর হয়েছে কালো হাতির তুলনা। বর্ষার মেঘ যেমন ঘন কালো হয়ে আসে, বৃষ্টির ধারা নামিয়ে নিয়ে আসে, তেমনি বুনো হাতিগুলো যখন জঙ্গলের মধ্যে বড় বড় গাছের ডাল ভেঙে খায় বা তারা বিচরণ করে, তাদেরকে যেন দেখে ওই রকম মনে হয়েছে কবির। হস্তির তুলনা এখানে কবির কাছে কবির যে করেছিলেন তা বাস্তবানুগ। নারীদের নগরকেন্দ্রিক জীবনযাপন এবং শোকাহত প্রাণের রৌদ্রের মধ্যে কেশ মেলে ধরা এবং সেইখানে তারা বিহল ধারণা রচনা, সেখানে তাদের আশান্বিত একটা চিন্তাভাবনা, তাদের স্বামীরা দূর দেশে দূর স্থানে নিক্ষিপ্ত হয়েছে, সেইখান থেকে তাদের বার্তা পাওয়ার একটা প্রকাশ, বার্তা পাওয়ার একটা আকাঙ্ক্ষা জাগরিত হয়। এই যে সমগ্র পটভূমি, সেই পটভূমিকে রবীন্দ্রনাথ সমালোচনা করছেন। রবীন্দ্রনাথ তার মেঘদূত প্রবন্ধের মধ্যে তাই মহাকবির সেই ভাবনাধারাকে নতুন রঙের প্রলেপনে উন্মোচন করতে চেষ্টা করেছেন এবং তাঁর কর্তৃক সেই যুগের এবং এই যুগের প্রকৃতির শোভার তুলনা লাভ করেছে। কবি বলেছেন সেই যুগের শোভা কয় আজকের যুগে তো আর দেখতে পাচ্ছি না। সেই নগরীর সুন্দর নাম, সেই নদীর সুন্দর নাম, সেই পার্বত্য প্রদেশের সুন্দর সুন্দর নামের ধারা কই আজকে তো আর আমাদের কাছে আসছে না, এরকম কবি বলেছেন। তো কবি মেঘদূতে রামগিরি থেকে হিমালয় পর্বত পর্যন্ত যে প্রাকৃতিক শোভা নিদর্শন দিয়েছেন তার সংক্ষিপ্তটুকু আজ বর্তমান নেই বলে রবীন্দ্রনাথের মত। সেদিনের সেই বর্ষা ঋতু, সেখানকার বনে কেতকী ফুলের শোভা আজ নিছক কল্পকথা, মানে আজকে কল্পনায় স্থান পেয়েছে। বর্ষার পূর্বে পরিবেশকে টিকিয়ে রাখার জন্য পাখিরা যে বাসা বানাতো, পাখিরা যে তাদের আবাস নির্মাণ করত, গ্রাম প্রান্তে জামের গাছে কালো মেঘের ন্যায় পরিপক্ক জাম অনুসন্ধানে নজর কাটছে না আজকে আর। সেদিনে ছিল গাছে ভরে ওঠা ফল, বিশেষ করে জাম, সেই জামরো ফল, সেগুলি অত্যন্ত কালো বর্ণের, কালো রূপের আকার নিয়ে একদম মেঘের মতো কালো। তারা যে সৌন্দর্য বিচরণ করতো, বর্ষাকালেই জাম হয় সাধারণত গ্রীষ্মের শেষে বা বর্ষার শুরুতে, সেই তুলনাটা কবি ওখানে কালিদাস করেছেন। সেই আলোচনাটা কালিদাস ওখানে করেছেন, যার তুলনাটা এখানে আমাদের রবীন্দ্রনাথ করছেন। এবং তিনি বলছেন যে অবন্তীর বৃদ্ধরা রাজা উদয়ন ও বাসব দত্তার যে গল্প শোনাতো তার নমুনাও আজ দেখতে পাওয়া যায় না। আজকে আর মানুষের মধ্যে সেই গল্প নেই। মানুষ আধুনিকতায় বিচরণ করছে, মানুষের জীবনে অন্য কিছু শোভা পাচ্ছে। তো সেই জন্য কবি অনুশোচনা করছেন, অনুতাপ করছেন যে আজকে আর সেরকম শুনতে পাওয়া যায় না। মেঘদূতে বর্ণিত উপকরণ সকল আজ আর কোথাও অনুভূত হয় না, কেবল তার এতদিনের অবস্থানে যে আভাসের রূপ রেখে গেছে তারই কিছু যেন আমরা দেখতে পাই। তাহলে কবি যে এতদিনের এই দেশের, এই পৃথিবীর সৌন্দর্য, এই আমাদের ভূভারতের মধ্যে যা যা কিছু সৌন্দর্যের সীমারেখা, যে যে স্থান, নদী, তটপর্ব বা পার্বত্য প্রদেশের যা কিছু বলে রেখে গেছেন সেই প্রাচীন কবিরা, তার যেন কিছু কিছু অঙ্কুশ সবে মাত্র আমরা আর টিকে থাকতে দেখতে পাই, বাকি যেন সবই ধ্বংসের পথে। সেদিনের বর্ণিত এই ভূমির বিভিন্ন অবস্থানে যেই সকল উপাদানের পরিচয় প্রকাশ পেয়েছে তা নদী, গিরি, নগরী সৌন্দর্যের নাম, যেমন অবন্তী, বিদিশা, উজ্জয়িনী, বিন্ধ্য, কৈলাস, দেবগিরি, রেবা, শিপ্রা, বেত্রবতী প্রভৃতি। এই নামে কে না মুগ্ধ হয়, সকলেরই মুগ্ধতা আসে, সকলেরই মন প্রাণ নিমগ্ন হয়ে যায় সেখানে। কিন্তু তারপর থেকেই সমাজে ইতরের আবির্ভাব হওয়ায় মানুষের মুখের ভাষা সেখানে হয়েছে অশ্লীল, মানুষের আচরণের মধ্যে দেখা গেছে কলুষিত একটা রূপ। তাই সেদিনের সেই পুরনো দিনের সেই সৌন্দর্য, সেই ভাষা, সেই নমনীয়তা, সেই মানুষের প্রাণের হিল্লোল জাগানো যে সমস্ত কথা বা যে সমস্ত শব্দ, তা আজকে আর এই
অচ্যুত ভাষার মধ্যে, এই কদর্য ভাষার মধ্যে, মানুষের এই কৃত্রিমভাবে তৈরি করা নোংরা আচরণের মধ্যে আর বিশেষভাবে প্রকাশ পাচ্ছে না। যক্ষের যে মেঘ নদী পর্বতের উপর দিয়ে উড়ে চলেছে, পাঠকের বিরহ কাতরতা, দীর্ঘশ্বাস তারই সহচর হয়েছিল। তাহলে যক্ষের মেঘ যত উড়ে উড়ে গেছে, আমাদের কালিদাসের কাব্য পড়া পাঠকরাও তাদের মনের দুঃখ, যন্ত্রণা, বেদনাকে সেই মেঘের সঙ্গে যেন ডানা বেঁধে নিয়ে চলে গেছে দূর থেকে দূরান্তরে। আর সেখানে যে প্রীত দৃষ্টি নগরের গৃহবধূদের উপরে নিক্ষিপ্ত হতো, আমরা তার থেকে দূরে সরে এসেছি। কারণ সেই প্রীতদৃষ্ট আজকে আর নিক্ষিপ্ত হয় না। আজকে মানুষের মধ্যে শুধুমাত্র কামনা, বাসনা, চরম আকর্ষণ, চরম অমানবিকতার পরিচয়কে আমরা দেখতে পাই। সেদিনকার সেই প্রলেপন, সেদিনকার সেই কাব্যিক ভাষার আচরণ, কাব্যিক ভাষার আলাপন আজ আমাদের মধ্যে আর খুঁজে পাই না। এখন কবির মেঘ ছাড়া আর কাউকে দূত পাঠাতে পারি না। তাহলে কোনো মানুষকে আমরা দূত পাঠাতে পারি না কারো কাছে বার্তা, কারণ কবির মেঘ তো কল্পনার মেঘ। সেই মেঘকে ছাড়া কারোর কাছে আর আমরা বার্তা পাঠাতে পারি না। কোনো ইংরেজ কবি মানুষকে পৃথক বা বিচ্ছিন্ন দ্বীপ বলে চিহ্নিত করেছেন। তা মানুষকে যে পৃথক বা বিচ্ছিন্ন দ্বীপ বলেছেন, সেখানে একদিন যে পরস্পরের সম্পর্কের বেড়াজাল ছিল, তা আজ আর দৃঢ় সঙ্গবদ্ধ নয়, তা আজকে বিচ্ছিন্ন হয়ে গেছে, সরে গেছে আমাদের কাছ থেকে। কবির সেই সৌন্দর্যের দিক অলকাপুরীতে পরিণত হয়েছে। আর আমরা বিরহ বেদনার, বিরহ নিবারণের সেই কামনায় মেঘদূত সেখানেই প্রেরণ করছি। আমরা আমাদের বিরহকে নিস্তেজ করতে চাই, বিরহকে মেটাতে চাই, বিরহকে শান্ত করতে চাই। তাই আমরা সেই মেঘের মধ্যে দিয়েই আজও কল্পনার বার্তা, কল্পনার বাতায়ন কে উন্মোচন করে আমাদের পত্র প্রেরণ করার চেষ্টা করছি। অতীত বর্তমান শুধু নয়, প্রত্যেক মানুষের কাছে আছে বেদনার সম্ভার। আমরা সেই থেকে মুক্ত হতে চাই। তাই বৈষ্ণবের পদের একটি পংক্তি তাৎপর্যপূর্ণ, দুহু করে দুহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া। অর্থাৎ আমরা একে অপরের সংলগ্ন হয়ে রয়েছি, একে অপরের কাছে রয়েছি, আমাদের প্রাপ্তির ভাণ্ডার হয়তো পরিপূর্ণ হয়েছে, তবুও কিন্তু আমাদের আনন্দের ধারা আসছে না। আমাদের মনের নিস্তেজ ভাবকে জাগরিত করার সম্বল আমরা হারিয়ে ফেলেছি। আমরা প্রত্যেকে বিরহের আবহে বর্তমান। আমাদের কাছে কবির সৃষ্ট সেই দিনের রেবা, সিপ্রা, অবন্তী, উজ্জয়িনীর যে মাহাত্ম্য, তাই রবীন্দ্রনাথ বলেছেন যে একসময় আমরা যা কিছু ছিলাম, আজ সেখান থেকে আমরা নির্বাসিত বা বিতাড়িত হয়েছি। যা একদিন একত্রিত ছিল, আজ তা ভিন্ন হয়েছে। তাই পরস্পরকে দেখে আকর্ষিত হবার বা আকর্ষণ জাগবার কোনো কথা, আবার একত্রিত হওয়ার আকাঙ্ক্ষা আমাদের মধ্যে আসছে না। অবশেষে প্রবন্ধের শেষ প্রান্তে পৌঁছে প্রাবন্ধিক আমাদের একথা ব্যক্ত করেছেন যে কেউ আমাদের আশ্বস্ত করতে পারে না যে আমরা কল্পনা আর বাস্তবকে সত্যে পরিণত করতে পারব। তাই সেই আশাবাদী না হওয়াই বাঞ্ছনীয়। অর্থাৎ আমরা মেঘদূত কাব্যের মধ্যে যে কল্পনা দেখেছিলাম, আজকের বাস্তব জীবনের যে টানাপোড়েন, এই দুইয়ের মধ্যে মেলবন্ধন আমরা কখনোই ঘটাতে পারবো এমন কথা, এমন প্রতিশ্রুতি কেউই দিতে পারে না। সুতরাং আমাদের সেই উচ্চাশায়, উচ্চাকাঙ্ক্ষায় জীবনের পরিবৃত্তটুকু না বিঘ্ন ঘটানোই ভালো। অর্থাৎ মেঘদূত কাব্যের মধ্যে যে কল্পনার প্রসার, রবীন্দ্রনাথের মেঘদূত প্রবন্ধের মধ্যে তার বাস্তবের চিত্রায়ন দেখিয়ে মানুষের আজকের নিষ্ঠুর পরিণতির অবস্থাটাকে তিনি উদ্ঘাটন করবার চেষ্টা করেছেন। এই ছিল প্রবন্ধের বিষয়বস্তু। প্রবন্ধের মধ্যে বিশেষ কিছু লাইন সেরকম উল্লেখযোগ্য নয়, তবু বলবো প্রবন্ধটাকে দু একবার তোমরা পাঠ করে যাবে। যদি কোনো প্রবন্ধ থেকে লাইন তুলে প্রশ্ন আসে, তাহলে তোমরা সেই প্রশ্ন লিখতে পারবে। যে অবশ্য কমেন্টসে যদি তোমরা আমাকে কেউ জানাও যে কী কী পংক্তি থেকে প্রশ্ন হতে পারে, তাহলে আমি অবশ্যই সেই পংক্তিগুলো তোমাদেরকে জানাবো এবং সেগুলোকে তোমরা একটু ভালো করে লক্ষ্য করতে পারবে। পংক্তি থেকে কিছুই না, পংক্তি তোলার পরে কোথা থেকে নেওয়া হয়েছে, কার রচিত, আর এই পংক্তির মধ্যে প্রাবন্ধিক কী তাৎপর্যময় মন্তব্য করতে চেয়েছেন তার ব্যাখ্যা। অর্থাৎ গোটা প্রবন্ধের যে উত্তরটা করেছো সেখান থেকে উত্তরটা তোমরা করতে পারবে বা লিখতে পারবে। শুধুমাত্র পংক্তিটাকে চেনাটা একটা বিষয়, যে এটা কোন প্রবন্ধ থেকে বা কোন পাঠ্য থেকে নেওয়া হয়েছে এবং কোন প্রসঙ্গে বা কোন সময় কি বলতে গিয়ে প্রাবন্ধিক এটাকে অবস্থান করালেন। এই ছিল আজকের ভিডিওর বিষয়।
তোমরা অবশ্যই অন্য কোনো পাঠ্য সম্পর্কে কিছু জানতে চাইলে আমাকে কমেন্টসে জানাতে পারো। এছাড়া এই প্রবন্ধ সম্পর্কে আরও কিছু জানতে চাইলেও আমাকে জানাতে পারো। আর আমার বাংলা পাঠশালা চ্যানেলটাতে অন্যান্য যে সমস্ত ভিডিওগুলো করা রয়েছে বাংলা সাহিত্য সম্পর্কে, সেগুলো তোমরা প্রয়োজনে দেখতে পারো। এই বলে আজকের ভিডিও শেষ করলাম।